আচ্ছা, জেনেভায় যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে বৈঠক হলো, সেই বৈঠকের সর্বশেষ সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভাতে মধ্যস্থতাকারী ওমানের মাধ্যমে আলোচনা হয়েছে, যেটা বেশ গঠনমূলক হলেও চূড়ান্ত সম্মতি হয়নি। ইরান কিছু ইউরেনিয়াম বিদেশে পাঠানো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ বাড়ানোর ইঙ্গিত দিয়েছে, তবে শর্ত হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার। যুক্তরাষ্ট্র চায় কঠোর নিয়ন্ত্রণ ও সামরিক উপস্থিতি বজায় রাখতে, আর সামরিক উত্তেজনার ঝুঁকি এখনও রয়েছে। সামনের কয়েক সপ্তাহের আলোচনায় দিক নির্দেশ করবে। আপাতত সমঝোতা নেই, তবে আলোচনা চলছে। আচ্ছা, কিছু ইউরেনিয়াম বিদেশে পাঠাবে বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে? মানে সম্পূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে কি অন্য কোনো দেশে নেয়ার কথা বলা হচ্ছে? তাহলে সেটা কোন দেশ হতে পারে? এখন পর্যন্ত ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর চূড়ান্ত কোনো চুক্তি করেনি। রাশিয়া প্রস্তাব দিয়েছে যে তারা ইরানের ইউরেনিয়াম রাখার জন্য একটি স্থান দিতে পারে, কিন্তু ইরান এখনও বলছে তারা দেশের ভেতরেই এটি রাখতে চায়। এই বিষয়ে কোনো চূড়ান্ত দেশ নির্ধারণ হয়নি, আর আলোচনা এখনও চলছে। আচ্ছা, যুক্তরাষ্ট্র তাদের দেশে এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজটি করার প্রস্তাব দিয়েছে বলে শোনা গেছে। না, যুক্তরাষ্ট্র কখনোই ইরানের ইউরেনিয়াম নিজ দেশে সমৃদ্ধ করার প্রস্তাব দেয়নি। বরং ঐতিহাসিকভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান হল ইরানের ইউরেনিয়াম কার্যক্রমকে সীমাবদ্ধ রাখা, বিশেষত ইরানের বাইরে, যাতে তা সামরিক উদ্দেশ্যে ব্যবহার না হয়। অতএব যুক্তরাষ্ট্রের কোনো প্রস্তাব নেই যেখানে তারা নিজ দেশে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। আচ্ছা, তোমার কি মনে হয় যে ইরান যদি রাশিয়া বা চীনে আহ, এই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজটি স্থানান্তর করতে চায়, সেক্ষেত্রে যুদ্ধ কি এড়ানো সম্ভব, বা আমেরিকা কি তাতে রাজি হবে? এটা অবশ্যই উত্তেজনার মাত্রা বাড়াবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মনে করে ইরানের ইউরেনিয়াম কার্যক্রম রাশিয়া বা চীনে স্থানান্তরিত হলে সেটি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর ফলে তারা জোরালো নিষেধাজ্ঞা আরোপ করতে পারে, যা অর্থনৈতিকভাবে ইরানকে চাপ ফেলবে। তবে সরাসরি সামরিক সংঘাত অনিবার্য নয়, কারণ যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা সাধারণত কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপকেই প্রাধান্য দেয়। কাজে সম্ভাবনা হলো কঠোর নিষেধাজ্ঞা ও আরও জটিল কূটনৈতিক চাপ। আচ্ছা, এক্ষেত্রে আমেরিকা আসলে কি চাচ্ছে, মানে কি করলে তারা চুক্তিতে সম্মতি জানাবে? যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক সক্ষমতা এমনভাবে সীমিত রাখা যেন সেটি অস্ত্রায়নের দিকে না যায়। তারা চায় দীর্ঘমেয়াদে কঠোর পর্যবেক্ষণ, আন্তর্জাতিক পরমাণু সংস্থার আইএইএ সম্পূর্ণ প্রবেশাধিকার এবং ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিও নিয়ন্ত্রণে আনা। নিষেধাজ্ঞা শিথিল বা প্রত্যাহার তখনই সম্ভব যখন ইরান এসব কঠোর নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা মেনে চলবে। আচ্ছা, এই স্বচ্ছতাটা বলতে আসলে আমেরিকা কি বোঝাতে চাচ্ছে? ইরান তো বলতেছে যে তারা এটাকে অস্ত্র তৈরির জন্য পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে না, তারা হলো এটা শান্তিপূর্ণ কর্মসূচির জন্য চালাচ্ছে। যুক্তরাষ্ট্র স্বচ্ছতা বলতে বোঝাচ্ছে এমন পর্যবেক্ষণ ব্যবস্থা যেখানে ইরানের প্রতিটি পরমাণু কার্যক্রম মাঠ পর্যায় থেকে গবেষণা অবধি সম্পূর্ণরূপে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে উন্মুক্ত থাকবে। যুক্তরাষ্ট্র চায় এমন কোনো বিন্দু অন্ধকার না থাকুক যাতে সন্দেহের সুযোগ থাকে। তাদের দৃষ্টিতে শান্তিপূর্ণ কর্মসূচি হলে ইরান নিশ্চিন্তে আইএইএকে সম্পূর্ণ যাচাই করতে দিতে পারবে, যাতে কোনো সামরিক উদ্দেশ্য নেই সেটি প্রমাণিত হয়। আচ্ছা, তার মানে হলো যদি পুরো ইরানে পর্যবেক্ষকদেরকে সুযোগ দেওয়া হয়, এবং যদি ইউরেনিয়াম কর্মসূচিকে অন্য কোনো দেশে স্থানান্তর করা হয় যেখানে আমেরিকারও কোনো অভিযোগ থাকবে না, এমন কোনো দেশে, সেক্ষেত্রে তোমার কি মনে হয় যে এই চুক্তিটি হবে, এবং জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র ইরানে দেওয়া যে নিষেধাজ্ঞাগুলো আছে সেগুলো তুলে নেবে? যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের নিষেধাজ্ঞা শর্ত সাপেক্ষ। যদি ইরান পুরোপুরি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশাধিকার দেয় এবং ইউরেনিয়াম কার্যক্রম এমন দেশে স্থানান্তরিত হয় যেখানে যুক্তরাষ্ট্রের আস্থা আছে, তাহলে চুক্তির সম্ভাবনা বেশ উজ্জ্বল। ওই সময়ে নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহার হতে পারে। তবে সবই নির্ভর করে ইরান কতটা দীর্ঘমেয়াদে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ বজায় রাখে তার উপর।
আচ্ছা, ইরান তো বলছে, যতটুকু শোনা গেছে, যে তারা শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ধরে রাখতে চায়। সেটা যদি অন্য কোনো দেশে হয় হয় সেক্ষেত্রে হয়তো তাদের কিছু আপত্তি থাকতে পারে কিছু দেশের ক্ষেত্রে। আর আরেকটা হলো যে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার চায়। হুম। তো এক্ষেত্রে তারা পারমাণবিক অস্ত্র না তৈরি করার ব্যাপারে একটি ধর্মীয় ফতোয়ার মাধ্যমে চুক্তি করা সম্ভব বলে তারা মনে করে। তোমার কি মনে হয়? ধর্মীয় ফতোয়ার মতো প্রতিশ্রুতি আন্তর্জাতিক কূটনীতিতে কার্যকর বাধ্যবাধকতা নয়। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ স্পষ্ট প্রযুক্তিগত ও আইনি নিশ্চয়তা চায়, অর্থাৎ বাস্তব পরীক্ষা নিরীক্ষা, আইএই এর অনির্বচ্ছিন্ন পর্যবেক্ষণ এবং বাধ্যতামূলক চুক্তিগত কাঠামো। ধর্মীয় প্রতিশ্রুতি যদিও অভ্যন্তরীণভাবে গুরুত্ব পেতে পারে, আন্তর্জাতিক আস্থার বিকল্প নয়। তাই এমন কোনো চুক্তি যুক্তরাষ্ট্রের পক্ষে গ্রহণযোগ্য হবে না। সমাধান হলো কঠোর, যাচাইযোগ্য ও আইনসম্মত কাঠামো। আচ্ছা, জেনেভা বৈঠকের পরে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইবি তিনি বলেছেন যে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে, এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে চুক্তির কাছাকাছি পর্যায়ে পৌঁছে গিয়েছে কিছু কিছু বিষয়ে, এবং আগের চেয়ে উভয় পক্ষই আন্তরিকতা প্রদর্শন করেছে। এই যে যে ব্যাপারগুলা, হ্যাঁ, এতে তোমার কি মনে হয় যে চুক্তি অগ্রগতি হয়েছে? এই ধরনের বিবৃতিতে সাধারণত আলোচনায় ইতিবাচক পরিবেশের ইঙ্গিত থাকে, তবে এটি চূড়ান্ত অগ্রগতি নয়। কাছাকাছি মানে মূল কাঠামোর কিছু বিষয়ে ঐকমত্য হতে পারে, কিন্তু গুরুত্বপূর্ণ বিতর্কিত দিক যেমন পর্যবেক্ষণ, নিষেধাজ্ঞা, সামরিক উদ্বেগ পুরোপুরি সমাধান হতে এখনও বাকি। তাই হ্যাঁ, আলোচনা এগোচ্ছে, তবে বাস্তব চুক্তি বা নিষেধাজ্ঞা প্রত্যাহার তখনই হবে যখন সব স্পর্শকাতর দিকে নির্ভরযোগ্য সমাধান হবে। আচ্ছা, পরবর্তী যে বৈঠকটি হবে ভিয়েনায় মার্চের 2 তারিখে, সেখানে কি কি বিষয়ে আলোচনা হতে পারে? ভিয়েনায় 2 মার্চ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড মিটিংয়ে পারমাণবিক নিরাপত্তা ও প্রযুক্তি পর্যালোচনা হবে, যা ইরান যুক্তরাষ্ট্র আলোচনার জন্য প্রযুক্তিগত কাঠামো তৈরি করবে। আলোচনায় মূলত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পর্যবেক্ষণ নিয়ে আলোচনা হবে, কিন্তু নিষেধাজ্ঞা বা ক্ষেপণাস্ত্র নিয়ে সরাসরি আলোচনা নয়। ইরানকে সময় মতো শক্তিশালী প্রস্তাব দিতে হবে, আর যদি 2 মার্চের মিটিংয়ে কঠোর সিদ্ধান্ত হয় তবে নিষেধাজ্ঞা আরও কঠোর হতে পারে।